ভারত যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে। অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি, এটা ঠিক নয় বললেন তারেক রহমান। আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত। এবং সর্বশেষ জানাবো, গত 15.5 বছর জাতি জিম্মি দশায় ছিল ডক্টর শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভারত যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে। ভারতের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় না। ইতোমধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। এই কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখে তাহলে মীমাংসা তাড়াতাড়ি হবে। তা না হলে যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে। এটা উভয় দেশের জন্য ভালো না। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ সৃষ্টির পায়তারা করছে। এই দেশ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে কোনো দিনও মানতে চায় না। আমি ওই দেশকে স্পষ্টভাবে বলবো, বাঙালি জাতি কারো কাছে মাথা নত করার জাতি না। কেউ যদি মনে করে চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে তাহলে তারা ভুল ভাবছে। তিনি বলেন, দেশের এই কঠিন সময় জাতির ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার। ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখার কথা উল্লেখ করে দুদু বলেন, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ নাজুক। দেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ভূমিকা রাখার কথা ছিল, সেটা অনেকটাই দুর্বল। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি, এটা ঠিক নয় বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেলেও আগামী নির্বাচন দেশের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে। কারণ মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণার অনেক পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। তাই আপনাদের এমনভাবে কাজ করতে হবে যাতে জনগণের সমর্থন আপনাদের প্রতি ও দলের প্রতি থাকে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে যাচ্ছি বা চলে গেছি। এটা কিন্তু ঠিক না। আমরা ক্ষমতায় যাইনি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা জনগণের সমর্থন পাবো। তাই জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আপনার কথা, আচরণ, উঠা বসা, কথাবার্তা সহ সবকিছুর উপর নির্ভর করছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে কিনা। এই জন্য জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। সোমবার খুলনা ও ময়মনসিংহ রাষ্ট্র মেরামতে বিএনপির প্রদত্ত 31 দফার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। খুলনা ও ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক নেতা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। তারেক রহমান বলেন, কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। সব নেতাকে ভুল শুধরে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করব। ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মা অথবা স্ত্রীর নামে। এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে, যাতে প্রতি মৌসুমে কৃষকদের সার, বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে কাজে লাগবে। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে এমন হতে হবে যাতে জনগণ আপনার সঙ্গে থাকে, বিএনপির সঙ্গে থাকে। দলকে রক্ষা করা, সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। তিনি বলেন, কিছুদিন ধরে সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছেন। 5 মাস আগেও তারা বলেননি, কিন্তু বিএনপি 2 বছর আগে থেকে বলছে। বিএনপি দেশ ও মানুষের কথা চিন্তা করে। 31 দফা তারই প্রমাণ। 3-4 মাস ধরে সংস্কারের যে কথা বলছে, এর সবকিছুই 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফা শুধু বিএনপির নয়, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সব দলের। 31 দফা সফল করতে যে কোনো মূল্যে জনগণের সমর্থন রাখতে হবে। 31 দফার সবকিছু জনগণের মাঝে নিয়ে যেতে হবে। আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুশীল ও রাজনৈতিক দলগুলো। তবে তখনও রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন ছিল ছাত্র জনতা। অথচ ছাত্র জনতাকে মাইনাস করে ক্ষমতায় অংশীদার হতে চেয়েছিলেন সুশীল ও রাজনীতিবিদরা। এদিকে বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সেই সময়ের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সমন্বয়করা সেদিন কেন বঙ্গভবনে যাননি সেই বিষয়ে বিস্তর একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।
প্রায় 4 মাস পর সেদিনের স্মরণে গত শনিবার রাতে 5ই আগস্ট 36 জুলাইয়ের গল্প শিরোনামে একটি ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টটি করেন রশিদ। ওই পোস্টে তিনি লিখেছেন, 5ই আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ দুটির যে কোনো একটা জায়গায় আমরা জড়ো হব। সেখান থেকে আমরা গণভবন অভিমুখী মার্চ করব। যদি গণভবনের দিকে মার্চ করার সময় আমাদের ওপর ম্যাসাকার চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে যাব। নাহিদ ভাই সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিয়ে একটি ভিডিও বার্তাও বানিয়ে রাখেন। দু একজন জার্নালিস্টকে এই ভিডিও বার্তা পাঠিয়ে রাখেন, যদি আমরা কেউই পরবর্তীতে ঘোষণা দেওয়ার জন্য বেঁচে না থাকি তাহলে 5 তারিখের পর যাতে আন্দোলন নির্দেশনার অভাবে নিস্তেজ না হয়ে যায় নিস্তেজ না হয়ে যায়। আমরা যারা নেতৃত্ব দিয়েছি তারাও সহ গোটা দেশই শহীদ হওয়ার জন্য মুখিয়েছিলাম। তিনি আরও লিখেছেন, সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে। সকালেই শহীদ মিনারে গুলি চলে। আসিফ বাকের মোয়াজ্জেম ভাইকে হত্যার জন্য চাংখারপুলে বার্ন ইউনিটের ওপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালায়। কিন্তু একটা পর্যায়ে মোটামুটি অর্গানিকভাবেই গণভবন অভিমুখে মার্চ করে লাখ লাখ মানুষের ঢল নামে ঢাকার রাস্তায়। রিফাত রশিদ আরও লিখেছেন, শাহবাগে আমরা যখন ছিলাম তখন বিভিন্ন সোর্স থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ড ওভার করবে। আসিফ ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেন যে সেনা শাসন দেশের জনগণ মানবে না। আমিও ভিডিও বার্তা দিই এই টপিকে, পোস্ট করি যে দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে গণঅভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে। সারা দেশের মানুষ আমাদের সর্বাত্মক সমর্থন জানায়, ফলে সেনা শাসনের সম্ভাবনা সেখানেই নতসাৎ হয়ে যায়। এরপর শাহবাগ থেকে গণভবন অভিমুখে লং মার্চ শুরু হয়। তখনও আমরা জানতাম না যে হাসিনা আদৌ পালাইছে কিনা। লং মার্চ যখন মোটামুটি ফার্মগেটের কাছে, তখন আমরা জানতে পারি হাসিনা দেশ ছেড়ে পালাইছে। তখন গণভবন অভিমুখী লং মার্চ বিজয় মিছিলের রূপ নেয়। এতক্ষণ জানা ঘটনাগুলো আওড়ালাম কারণ পুরো ঘটনা প্রবাহ যারা জানে না তাদের বোঝা সহজ হবে। আমরা মার্চ শেষে দ্রুত শাহবাগে আসার প্ল্যান করি। শাহবাগ থেকে আমরা ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিপ্লব পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণ করব। কিন্তু হিসাব এতটাও সহজ ছিল না। রিফাত সেদিনের বর্ণনায় লিখেছেন, দুপুর থেকে আসিফ নজরুল স্যার, নাহিদ ভাই, আসিফ ভাই ও মাহফুজ ভাইকে খুঁজছিলেন বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা যারা দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝাপড়া থাকার জন্য আমরা সবাই জানতাম আমরা বঙ্গভবনে যাব না। আমাদের ডিসিশন শাহবাগের জনতার মঞ্চ থেকেই হবে। নাহিদ, আসিফ, মাহফুজ ভাইয়ের এই সিদ্ধান্তে একমত ছিলেন, কিন্তু ওই মুহূর্তে সবাই একসঙ্গে বসে একটা একক সিদ্ধান্ত নিতে পারবো এই সুযোগ আমরা পাই নাই। আসিফ নজরুল স্যার, নাহিদ, আসিফ, মাহফুজ ভাইদের রাজি করাতে না পেরে হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করেন। আপনারা যারা আমাদের লং মার্চের ভিডিও দেখেছেন তারা জানেন, নাহিদ, আসিফ ভাই এক রিকশায় ছিলেন, সার্জিস হাসনাত ভাই অন্য আরেকটা রিকশায় ছিলেন। ফলে নাহিদ, আসিফ, মাহফুজ ভাইয়েরা বঙ্গভবনে যাবে না এই সিদ্ধান্তটা হাসনাত ভাইয়েরা জানতেন না। তিনি লিখেছেন, আসিফ নজরুল স্যার হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করলে হাসনাত ভাই স্যারের সঙ্গে